আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে যা জানা গেল। আরও জানিয়ে দেব প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী, বলল তারেক রহমান। আরও জানিয়ে দেব রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনের সিসি। আর থাকছে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপ, প্রশ্ন তুললেন পেশ সচিব। সর্বশেষ জানিয়ে দেব ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটের 4টি আসনে পুনর্বহাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজুর আলমের পদত্যাগ নিয়ে যা জানা গেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তসলিফ ঘোষণার আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ঘোষণা করা দিতে পারেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের যোগ দেওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার বিকাল 3টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনের পক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। ধারণা হচ্ছে এই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন আসিফ মাহমুদ। তবে সরকারে থাকা আরেক ছাত্র প্রতিনিধি ও তথ্য উপদেষ্টা মাহফুজুর আলম পদত্যাগ করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। স্বতন্ত্র নাকি এমপিতে যোগ দিবেন, নির্বাচন করবেন, তাও এখনো প্রকাশ্যে জানা যায়নি আসিফ। এদিকে ঢাকা 10 আসনের প্রার্থী দেওয়া হয়েছে এনসিপি, তবে ওই আসন থেকে যিনি লড়বেন তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে থেকে ভোটার হন ধানমন্ডির। ঢাকা 10 আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠে আসে। ফেসবুকে ওই আসনের ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ। অন্যদিকে মাহফুজ কি করবেন বা কোন দলের হয়ে নির্বাচন করবেন তা নিশ্চিত করা যায়নি। তবে লক্ষ্মীপুর 1 আসনে যেহেতু এনসিপির প্রার্থী দেওয়া হয়নি, তাই অনেকেই দুয়ে দুয়ে 4 মেলাচ্ছেন। কারণ লক্ষ্মীপুর 1 অর্থাৎ রামগঞ্জের বাড়ি এই ছাত্র উপদেষ্টার। সাংবাদিক তার ভাই মাহবুর আলম আগেই জানিয়েছিলেন রামগঞ্জ থেকে নির্বাচন করার ইচ্ছা মাহফুজের। ঢাকা 10 আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আর জামায়াতের ইসলামী অ্যাডভোকেট জসিমউদ্দিন, এই দুই প্রার্থীর বিরুদ্ধে লড়াই করতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে। অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসন থেকে বিচারক এবং নির্বাচনের বিশেষ শেষ পর্যন্ত অটল থাকলে মাহফুজ আলমকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শাহাদত হোসেন সেলিম ও নাজমুল হাসান পাটোয়ারির বিরুদ্ধে। এর মধ্যেই নাজমুল হাসান পাটোয়ারি দাঁড়িপাল্লার প্রার্থী আর ধানের শীষ নিয়ে লড়বেন শাহাদত হোসেন সেলিম। প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপির সমাধানের পথে বিশ্বাসী, এমনটাই জানিয়েছেন তারেক রহমান। বিশ্ব মানবাধিকার দিবসে আওয়ামী লীগের আমলে গুম, খুন, বিচারবহিত হত্যার প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি আজ প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। আমরা সমাধানের পথে বিশ্বাসী। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো বাংলাদেশি রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে, তা সরকারের সমর্থন হোক বা বিরোধী। বুধবার 10 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ মানবাধিক দিবসে তার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান একথা বলেন। তারেক রহমান বলেন, 16টা বছর ধরে বাংলাদেশের একটা কালো মেঘের নিচে চাপা পড়েছিল। কেউ সেই অন্ধকারের খুব তীব্রভাবে টের পেচ্ছে, কেউ চুপচাপ রয়ে গেছে। কিন্তু যাদের রাজনৈতিক অবস্থান তখনকার পতিত সরকারের বিপরীতে ছিল, তাদের জন্য এই অন্ধকার ছিল নিত্যদিনের বাস্তবতা। তিনি বলেন, রাতের বেলায় দরজা কড়া নাড়া, মিথ্যা মামলা, নির্যাতন, ভয়কে স্বীকৃতি বানিয়ে ফেলা, আর অসংখ্য পরিবারের অপেক্ষা করেছে সেই প্রিয়জনদের জন্য যারা অন্য কোনোদিন ঘরে ফিরে আসেনি। তিনি আরো বলেন, এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি। বহির্ভূত হত্যা, গুম, হেফাজতের মৃত্যু, মিথ্যা মামলা, সব জায়গায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 2024 সালে গণ অভ্যুত্থানের চেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই। কিন্তু অত্যাচারের শিকার শুধু বিএনপি ছিল না, ছাত্র, সাংবাদিক, লেখক, পথচারী, সাধারণ মানুষ সবাই সেই ভয়ঙ্কর প্রতিশোধের ক্ষত বয়ে বেরিয়েছে। ন্যূনতম মানবাধিকার হিসেবে বিবেচিত মর্যাদা, নিরাপত্তা ও মত প্রকাশের অধিকারের মতো মৌলিক সব বিষয়গুলোর হুমকির মুখে। তারেক রহমান বলেন, এই বছরগুলোতে আমাকেও কথা বলার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 2015 সালে আমরা কথা বলার অধিকারটি সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়। দেশের কোনো পত্রিকা, টিভি বা সোশ্যাল মিডিয়ায় যেন আমার কোনো বক্তব্য প্রকাশ না করা হয়, এমন নির্দেশনায় জারি ছিল। তবুও এই চাপিয়ে দেওয়া নীরবতার মধ্যে আমি অধিকার, গণতন্ত্র আর মানুষের ন্যায্য দাবির পক্ষে লড়াই চালিয়ে গেছি। কারণ হত্যার স্পিরিটকে আদেশের দামিয়ে থামানো রাখা যায় না। তারেক রহমান আরো বলেন, এই পুরো অন্ধকারটার সময়টা দেশনেত্রী খালেদা জিয়া ছিল আমাদের ধৈর্য ও প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক। মিথ্যা মামলা, কারাবাস তাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে দেওয়া চেষ্টা করেছে। এইসব পুরো দেশের উপর চাপিয়ে দেওয়া এক কৃতিত্ববাদী শাসনের প্রতিফলন। তবুও তিনি তার গণতান্ত্রিক আদর্শ থেকে কখনো সরে যাননি। তারা বিশ্বাস, এটাই অধিকার সবার, ভয় দেখিয়ে দেশকে এগোনো যায় না। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সেই দুঃসাহসী সময়ের সাক্ষী। আমার মা, যিনি দেশনেত্রী, নিজ হাতে সহ্য করেছেন তার ছেলের জেলে যাওয়া, নির্যাতন করা, মানসিক যন্ত্রণা। তার আরেক ছেলে আমার চিরতরে হারিয়ে
হারিয়েছে। বাংলাদেশের হাজারো পরিবারের মতো আমাদের পরিবারও ছিল লক্ষ্যবস্তু, কিন্তু ইতিহাসের এটাই সত্য রয়েছে যে কষ্ট মানুষকে সবসময় তিক্ত করে না, কখনো কখনো কষ্ট মানুষকে আরো মহান করে তোলে। দেশনেত্রী আবা আমার মা এটাই প্রমাণ করেছে। তিনি শিখিয়েছেন যে অন্যায় আমরা সহ্য করেছি যেন আর কারো জীবনে না আসে। দেশকে বদলাতে হলে ভিন্ন পথ নয়, অন্যায়, নৈতিকতা আর ক্ষমতাশীলের পথে ভবিষ্যৎ গড়বে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বঙ্গভবনে ইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভঙ্গ গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ইসি এস এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার ইসি। আজ বুধবার বেলা 11:40 দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে নির্বাচন ভবন ছেড়ে যায় কমিশনারের গাড়িবহর। নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিনের উদ্দেশ্যে নেতৃত্ব সম্পূর্ণ কমিশন ছিল এই বহরে। এইদিকে জাতির উদ্দেশ্যে ইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণে ভোটারের তসলিপ ঘোষণা হবে। নির্বাচন কমিশনারের আব্দুল রহমানের মাসুদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় আবারও বৃহস্পতিবার 11 ডিসেম্বর তসলিপ ঘোষণা করা হবে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভাষণ রেকর্ড করা হলে আজ তসলিপ ঘোষণার সম্ভাবনা কম। বৃহস্পতিবার তসলিপ ঘোষণা করতে যাচ্ছে ইসি। আর ভোট গ্রহণ সম্ভাব্য দিন 11 ও 12 ফেব্রুয়ারি, যে কোনো দিন একদিন। এ বিষয়ে 3 জন নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপ প্রশ্ন তুললেন প্রেস সচিব। বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিরুদ্ধে সংঘটিত হত্যা ও সুসংগঠিত দমন নিপীড়নের অভিযোগ যখন নথিপূর্ণ ইতিহাসের হিসেবে রয়ে গেছে, তখন এই দলের নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক, এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 10 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন প্রশ্ন তোলেন। ওই পোস্টে শফিকুল আলম লেখেন, বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয়, বরং তা ধীরে ধীরে স্বাভাবিককরণ করে একটি দলের অপরাধমূলক অতীতকে, যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমন এবং দায় পুনর্বাসনের নয়, জবাবদিহিতার দাবি। গত 16 বছরে ক্ষমতায় থাকাকালে বিএনপি নয়, বরং আওয়ামী লীগের যেভাবে একটি নির্ভর রাজনৈতিক কাঠামো তৈরি করেছিল তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিরোধী সমাবেশের হামলা, নিহত ও আহতদের ঘটনায় রাস্তা দখল, আগ্নেয়গিরি অপরাধ প্রবাহ, এইসব ছিল নিয়মিত চিত্র। ঢাকা রাস্তাগুলোতে থেকে শুরু করে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন শহরের সংহিতার মানুষের কাছে জীবন ছিল ছিন্ন আতঙ্কের অবদ্ধ। তিনি আরো লেখেন, বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকার জনতার ভয়ের উপরের ক্ষমতায় ধরে রাখার প্রকৌশল এবং কৌশল বেছে নিয়েছিল। গত জুলাই আগস্টে দমন নিপীড়নের আন্দোলনকে থামিয়ে দিতে পারত, তবে হয়তো আরো 200 ক্ষমতায় থাকতে সম্ভব হতো। কিন্তু একটি নতুন প্রজন্মকে সেই ভয়ের অস্বীকার করে রাস্তায় নেমেছিল। শেষ পর্যন্ত সরকারও বুঝতে বাধ্য হয়, গণহত্যা কোনো টিকিয়ে রাখার অস্ত্র নয়। এক্ষেত্রে প্রশ্ন ওঠে, একটি জনপ্রিয়তা জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারবে? এটি দল আজ 10% না 20% সমর্থন পায়, এ মূল্যায়ন কি সত্যি অর্থবহ? এই প্রশ্নে আরো তীব্র হয় যখন আমরা ইস্তেহারের কথা স্মরণ করি, যে ছাত্র তরুণকে আন্দোলনের সময় যুবলীগ ছাত্রলীগের হামলায় প্রাণ হারাতে হয়েছিল। আর সেই অসংখ্য মানুষ যারা জীবন দিয়েছে জুলাই বিপ্লবে, তাদের স্মৃতির প্রতি এটি একটি অবমাননা নয়। ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল। বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি আসনের গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশনার। ওই গেজেটের অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাতের আহমেদের নেতৃত্বে 5টি বিচার আপিলের বেঞ্চে এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিল খারিজ করে রায় দেন। আদালতের রিপোর্টের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। ইসির পক্ষে শুনানি করেন অ্যান্টি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সঙ্গে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিরাজি। পরে ব্যারিস্টার শেখ মেহেদীর জাকির হোসেন বলেন, আপিল বিভাগের হাইকোর্টের রায় বহাল রেখেছেন, এ কারণে 24 ঘন্টার মধ্যে বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল করে ইসিকে গ্যাজেটের জারি করতে হবে। এছাড়াও গাজীপুরের আগের মতো 5টি আসন থাকবে। 1969 সালে বাগেরহাটের 4টি আসন সংসদ নির্বাচনের হয়ে আসছিল। সে সময় অনুযায়ী বাগেরহাটের 1 ছিল চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট। বাগেরহাট 2 আসন ছিল বাগেরহাট সদর, কাচুয়া। বাগেরহাট 3 আসন ছিল রামপাল, মোংলা এবং বাগেরহাট 4 আসন ছিল মেরেরগঞ্জ, শরণখোলা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 30 জুলাই নির্বাচন কমিশনার প্রাথমিকভাবে বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন কমিয়ে 3টি করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দল তারা গড়ে তোলে সর্বদলীয় সম্মিলিত কমিটি এবং হরতাল, অবৈধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। 4টি আসন বহাল রাখার দাবিতে কমিশনারের শুনানিতে অংশ নেন তারা। কিন্তু নির্বাচন কমিশনার গত 4 সেপ্টেম্বর চূড়ান্ত
গেজেট প্রকাশ করে এতে 4টি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটে 3টি আসনে ভাগ করা হয়। আগের প্রস্তাবের তুলনায় শুধু সীমানা পরিবর্তন করা হয়। এরপরে দীর্ঘ সর্বদলীয় সম্মিলিত কমিটি আসন কমানোর সিদ্ধান্তে প্রতিবাদে হরতাল, অবরোধ, অবস্থান, বিক্ষোভ সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। তাদের অভিযোগ, ইসির আসন পুনর্নির্বাচন গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে।